স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার বিচারের সবশেষ অগ্রগতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান দ্বিতীয় ধাপে ইন্টারপোলের কাছে ওবায়দুল কাদের সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী AR আরাফাত, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সাবেক তারিক আহমেদ সিদ্দিক। আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, AKM মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, আলী আরাফাত, তারেক আহমেদ সিদ্দিকী। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে প্লট নেয় শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের আবেদনে এই পরোয়ানা জারি করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রথমবারের মতো এই পরোয়ানা জারি হলো। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক। এতে বলা হয় সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে। এরপর পলাতক থাকা শেখ হাসিনা সহ 18 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি, শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। মামলাটি তদন্ত করে গত 10ই মার্চ শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এটি প্রথম মামলা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর ভারতে প্রবেশের অনুমতি না পেয়ে বেনাপোল স্থলবন্দর থেকে এরই মধ্যে ফেরত এসেছে বাংলাদেশের পণ্যবাহী 4টি ট্রাক। নানা প্রতিবন্ধকতায় পণ্য ফিরিয়ে আনা এবং উৎপাদন আপাতত বন্ধ রাখছেন রপ্তানিকারকরা। এর প্রভাবে কেবল খাদ্য প্রক্রিয়াজাত শিল্পেরই $10 মিলিয়ন রপ্তানি বাজার অনিশ্চয়তার মুখে। এমন পরিস্থিতিতে সরাসরি পণ্য রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। ভারত সরকার হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় নতুন করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির বাজারে যেন বিনা মেঘে বজ্রপাতের ঘটনা। এতে বৃহস্পতিবার কয়েকটি রপ্তানি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত এসেছে প্রবেশের অনুমতি না থাকায়। ভারত সরকার ট্রানজিট প্রথা বাতিল করায় এখন আর থার্ড কান্ট্রির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানি হচ্ছে না। গতকাল থার্ড কান্ট্রির পণ্য নিয়ে আসা 4টি বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত গিয়েছে। এখনও বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। তবে ভারত সরকারের পক্ষে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে এমন সুবিধা বাতিলের আওতার বাইরে রাখার কথা বলা হলেও এখনও তা মাঠ পর্যায়ে কার্যকর না হওয়ায় চিন্তিত রপ্তানিকারকরা। যেহেতু আমরা পোর্ট কোনো মেসেজ পাইনি এখনও, আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। তো ফর দ্য টাইমিং আমরা আমাদের ওই জায়গার প্রোডাকশনগুলোকে হোল্ড করে রেখেছি এবং কিছু আমাদের গাড়ি যেটা অন দ্য ওয়েতে ছিল ওগুলোকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতেছি।
তবে যে যুক্তি দেখিয়ে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তার বাস্তবতা রয়েছে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, এমন একটি সময়ে বাতিল করা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা নিয়ে কিন্তু সত্য কথা, ওদের দেশে ইন্টারনালি কিন্তু ম্যানুফ্যাকচারাররা খুশি না, কারণ আসলেই ওদের কনসেশন এবং কিছু সমস্যা কারোতে হতো। তো ওরা এই চাপটা অনেক দিন ধরেই দিয়ে আসছিল। সামহাও ওদের গভর্নমেন্ট এই জায়গাটায় তখন ছাড়টা দেয়নি। তো এখন ছাড়ের টাইমটা হয়তো কোশ্চেনমূলক হয়ে গেছে যে এতদিন দেননি, এখনই কেন আপনি দিলেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব পড়বে না বাংলাদেশের উপর। রপ্তানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোর থেকে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। তবে রপ্তানিকারকরা বলছেন, বিকল্প হিসেবে এশিয়ার অনেক বন্দর থাকলেও তার ব্যবহারে অর্থ ও সময় দুটোই ব্যয় বেশি হবে। তাতে উৎপাদন সক্ষমতায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে যাবে বাংলাদেশ খানিকটা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গাজা ইস্যুতে বিশ্বের সকল মুসলিম দেশের নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে এই আহ্বান জানান তারা। ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তবে তিনি আরও বলেন, কারো প্রতিবাদ যেন বিশৃঙ্খলায় রূপ না নেয়। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মুসলিম বিশ্বের মোড়লদের নীরবতার কারণে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সহযোগিতার কারণেই ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চলছে বলেও অভিযোগ করেন তিনি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে গাজায় হত্যার প্রতিবাদ এবং নির্যাতন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। এই মুহূর্তে আমাদের সহকর্মী সাব্বির রোজ আছেন, সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, কি বলছেন বিএনপি নেতারা শোভাযাত্রা থেকে এবং তাদের এই শোভাযাত্রার বিস্তারিত তথ্য জানাবেন। আফরিন, আপনি জানেন যে ইসরায়েলের যে ফিলিস্তিনের যে গণহত্যার বিষয়টি রয়েছে, সম্প্রতি রাফা এবং গাজায় যে গণহত্যা চালিয়েছে সেটার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও বিভিন্ন রকমের কর্মসূচি হচ্ছে সম্প্রতি বা এই সপ্তাহ জুড়ে। তো তারই অংশ বিশেষে বিএনপির আজকের প্রতিবাদে যে সংহতি ও প্রতিবাদ র্যালিটি, সেই প্রতিবাদ র্যালিটি করা হয়েছে মূলত ফিলিস্তিনে যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই প্রতিবাদ র্যালিটি বিএনপি করেছে। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর থেকেই অসংখ্য নেতাকর্মী ঢাকা, আপনি জানেন ঢাকা সহ দেশের মহানগরগুলোতে আজকে বিএনপির এই কর্মসূচি বা এই র্যালিটি রয়েছে, একযোগে চলছে সেগুলো। তো ঢাকার যে র্যালিটি মূলত সেখানে অসংখ্য মানুষ হয়েছে। দুপুরের পর থেকে মানুষজন, নেতাকর্মী, সাধারণ মানুষ উপচে পড়া ভিড়। এবং আমরা র্যালিটি দেখেছি যে এখান থেকে নয়াপল্টন থেকে র্যালিটি মূলত কারওয়ান বাজার পর্যন্ত যাবে, এখানে মালিবাগ মগবাজার হয়ে যাবে। এবং নেতারা যেটি বলেছেন, র্যালির পূর্বে যে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেছেন যে মুসলিম বিশ্বের যে মোড়লরা রয়েছেন তাদের নিশ্চুপ থাকার ফলেই মূলত আজকে ফিলিস্তিনে ইসরায়েলের যে সহিংস বা বর্বরচিত হত্যাকাণ্ড সেটি হচ্ছে। এবং পাশাপাশি আমাদের এই র্যালি বা বিভিন্ন কর্মসূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নিতেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ বলেছে যে শুধু কোনো দল নির্বিশেষে নয়, দল নিয়ে নয়, দলমত নির্বিশেষে দেশের 18 কোটি মানুষ সবাই এই মূলত গাজার সাথে আছে, মূলত ফিলিস্তিনের সাথে আছে। তো সাব্বির রোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে যুক্ত থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব আমরা আপনার সাথে। এবারে গাজা গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে শোভাযাত্রা করছে বিএনপি। তারই অংশ হিসেবে চট্টগ্রামে আমাদের সাথে আছেন মাসুদুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে, কথা বলবো। মাসুদ, মিছিলে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, সেই সাথে চট্টগ্রাম থেকে নেতারা কি জানাচ্ছেন, অংশগ্রহণ কেমন? এই মুহূর্তে আমি রয়েছে চট্টগ্রাম মহানগর
বিএনপির উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে, এবং এখানে দেখছেন চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ তারা রয়েছেন। এর আগে নগরীর বিকেল ৫টা বাজে জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মসজিদের সামনে একটি সমাবেশ হয়। সে সমাবেশের পরপরই একটি বিক্ষোভ মিছিল বের হয়, সেটি নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হবে। এবং এখানে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী রয়েছে, এবং এখানে বিএনপির হাজারো নেতাকর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। আমরা একটু সরাসরি আমাদের সাথে একটু আসতে চাই, সরাসরি আসতে চাই বিএনপির নেতৃবৃন্দ, আজকের এই মিছিলটি কেন? প্যালেস্টাইন জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি প্রকাশের জন্য আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের নিয়ে চট্টগ্রামের আজকে লক্ষ লোকের সমাবেশ হয়েছে। এই সমাবেশের চিত্র শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের এই চিত্র আজকে সারা বিশ্বের ইসলামী জনগণ এই নেতানিয়াহু ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ করছে। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে এখানে এতই মানুষ, নগরীর ৪১টি ওয়ার্ড সহ বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী মিছিলে যোগ দিয়েছেন। পুরো নগরীতে আসলে তীব্র যানজট, সাথে হাজারো মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও কাঙ্ক্ষিত মাত্রায় উদ্ধার হয়নি, তাই নিরাপত্তা হুমকি কিছুটা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশ প্রশাসনকে এখনও পুনর্গঠন করা সম্ভব হয়নি। জানান, দেশে মব সন্ত্রাস অনেকটাই কমে এসেছে, পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ছিল বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছেও আমরা একটা অনুরোধ করবো, আইন যেন কেউ নিজের হাতে তুলে নেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। 16 এপ্রিল বৈঠকের সূচিও ঠিক করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। তবে এই সময়ে পেছাতে চায় বিএনপি। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামায়াত ইসলামী। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি। এরপর 16 এপ্রিল সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে পরদিন সংস্কার কর্মসূচি নিয়ে বৈঠক থাকায় এ সাক্ষাৎ পেছাতে চাইছে বিএনপি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন, সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল। ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে, তাহলে এটা সম্ভব। জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই। সেটা হোক ডিসেম্বরে, হোক মার্চে, হোক জুনে। এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয়, আমি কেন বেঁধে দেবো? জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি, এমন আনরেস্ট না করা হয়, নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে। আমরা যে সুষ্ঠু পরিবেশ, যে নির্বাচন, একটা ভালো বাংলাদেশের জন্য এত 15, 16, 17 বছর অপেক্ষা করলাম, এত জীবন দিলাম, তা 2 মাস 6 মাস কি আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।
11 শিক্ষা বোর্ডের অধীনে 19,28,000 শিক্ষার্থী নিয়ে শুরু হলো এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রথম পাবলিক পরীক্ষাকে সুশৃঙ্খল করতে দেওয়া হয়েছে 14টি নির্দেশনা। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে রাজধানীর কেন্দ্র পরিদর্শন করে 2 মাসের মধ্যেই ফলাফল দেওয়ার প্রচেষ্টার কথা জানান শিক্ষা উপদেষ্টা। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল 8টার পর থেকেই অভিভাবক সহ পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। 9টার পর থেকে কঠোর নির্দেশনা মেনে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার মধ্যে একটা নিয়মিত বিরতি দিয়ে পরীক্ষা নেওয়াটাই, বিশেষ করে এসএসসি লেভেলে এই প্রথম পরীক্ষাতে এরকম গ্যাপ দেওয়াটাই আমি মনে করি যে বাচ্চাদের জন্য ভালো হয়। মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, এখন বাকিটা আল্লাহর উপর, আশা করতেছি ভালোই হবে কিছু একটা। মার্চে হওয়ার কথা ছিল, তারপর এখন তো এপ্রিলে হইতেছে, 1 মাস পুরো সময় লাগবে পরীক্ষা শেষ হইতে। মোটামুটি একটু দেরি হয়েছে, তারপরেও ভালোই হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন পরীক্ষা, তাদের সিট প্রিন্ট পেতে যাতে কোনো ব্যাগ পেতে না হয় সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এদিকে রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের এসএসসির কেন্দ্র পরিদর্শন শেষে 2 মাসের মধ্যেই ফলাফল প্রকাশের বার্তা দেন তিনি। পরীক্ষা নিয়ে সব ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। অনেক ভয় লাগলেও পরীক্ষা ভালো হয়েছে, তবে এমসিকিউ কঠিন হওয়ার কথা জানান পরীক্ষার্থীরা। বেশি ভয় লেগেছিল, কজ 1 মাস আমরা লেট হয়ে গিয়েছিলাম, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, বাট সিকিউ অত হার্ড হয় নাই, সিকিউ ঠিকঠাক ছিল। নির্ধারিত সময়ে সব প্রশ্নের উত্তর দিতে পেরে খুশি পরীক্ষার্থীরা। কোয়েশ্চেনটা একটু হার্ড ছিল, বাট হ্যাঁ এক্সাম ভালো হয়েছে। রাজধানীর মতো একই দৃশ্য ছিল সারা দেশের পরীক্ষা কেন্দ্রে। সুশৃঙ্খল পরিবেশ পেয়ে শিক্ষার্থীদের মতো খুশি অভিভাবকরাও। ওর জন্য কোনো আল্লাহর রহমতে কোনো ব্যাপার না, টেনশন নাই। ও স্কুলে যেভাবে পরীক্ষা দিছে এই কেন্দ্রেও সেভাবে পরীক্ষা দিব। প্রিপারেশন ভালো আছে, আশা করি রেজাল্টও ভালো হবে। জুলাই অভ্যুত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষা, এবারে পরীক্ষায় রয়েছে 14টি নির্দেশনাও। আমরা যেহেতু এসসি দিইনি, তো এটা প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম ধাপ, তো সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিপারেশন যেমন নিছি, আশা করি সেটাই যাতে কমন পাওয়া যায়, পরীক্ষা যাতে আমাদের ভালো হয়। প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, চেষ্টা করব আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করার। 13ই মে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের ঘোষণায় বাংলাদেশের জন্য ভালো হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সহ শুল্ক সংকট সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার সময় পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর-এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি, এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। নারী বিশ্বকাপ বাছাই পর্বে জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ওয়ানডে ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে জ্যোতিরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেছেন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি, জান্নাতুল ও ফাহিমা করেছেন 5। এর থেকে সুন্দর শুরু বোধহয় করতে পারত না বাংলাদেশ। নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডময় এক জয় তুলে নিয়েছে জ্যোতিরা। দুর্দান্ত ব্যাটিং আর বিধ্বংসী বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ। লাহোরে টস জিতে জ্যোতিদের ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড। ওপেনার ইসমা তানজিম ছাড়া বাকি ব্যাটাররা যেন মেতে উঠেছিলেন রান উৎসবে। অধিনায়ক জ্যোতি 78 বলে তুলে নেন নিজের প্রথম সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে দ্রুততম। এছাড়া শারমিন আক্তার সুপ্তা করেন 94 রান, ওপেনার ফারজানাও তুলে নেন অর্ধশতক। সব মিলিয়ে বাংলাদেশ তোলে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ 3 উইকেটে 271 রান। 272 রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। দলীয় 38 রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা, সেই শুরু। এরপরের গল্পটা ফাহিমা ও জান্নাতুলের। 2টা এগ্রেস বোলারের ফাইফারে 93 রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। চানিরা সুথিরওয়াং করেন সর্বোচ্চ 22 রান। সেঞ্চুরি গড়ে ম্যাচ সেরা হন অধিনায়ক জ্যোতি।
নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল আমার কাছে।